বন্ধুরা, তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমরা আগের ক্লাসে এই চ্যাপ্টারের মানে এই অধ্যায়ের মানে ঠান্ডা যুদ্ধ বলতে আমরা কি বুঝি, ঠান্ডা যুদ্ধের সময়কাল বলতে আমরা কি বুঝি, ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্যগুলো কি ছিল এবং ঠান্ডা যুদ্ধের সময়কালে মানে যে দুটি পাওয়ার ব্লক মানে গঠিত হয়েছিল, দুটি পরমাণু ব্যবস্থা সহ কিভাবে পারমাণবিক মিসাইলগুলো কিউবার সংকট মানে বলার সময় আমরা বলেছি কিভাবে ন্যাটো গঠিত হয়েছিল, ওয়ারসো প্যাক্ট গঠিত হয়েছিল এবং নির্জোট আন্দোলনের আবির্ভাব সম্পর্কেও আমরা আগের ক্লাসে কি আলোচনা করেছি। এবার এই অধ্যায়ের পরের দিকের কিছু আলোচনা মানে আমরা করব। তার মধ্যে একটা হলো যে ঠান্ডা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের অবস্থান কোথায় ছিল, মানে ভারত সেই সময়টা ঠিক কী করেছে। এবং এই আলোচনাটা মানে তোমরা কিছুটা পেয়েছো যে যখন আমরা বলি যে এই ঠান্ডা যুদ্ধের সময়কালে নির্জোট আন্দোলন যখন মানে প্রতিষ্ঠিত হয়, সেই নির্জোট আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক নেতৃত্বের ভূমিকা পালন করেছিল ভারত। এবং সেই নেতৃত্বে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ভূমিকা ছিল মানে অসাধারণ। মানে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বা আমাদের ভারতের ইতিহাসবিদরা মনে করেন যে সেই সময়কার নেহেরুর যে মানে স্বাধীন পররাষ্ট্র নীতি বা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দান করাটা মানে ভারতকে মানে বহির্বিশ্বে ভারতের পরিচয়কে অনেকটা খুব মানে কালারফুল করে দিয়েছিল, মানে সারা বিশ্বময় করে দিয়েছিল মানে ভারতের পরিচয়কে। তো তো ঠান্ডা যুদ্ধকালীন সময়ে যে ভারতের যে অবস্থানটা ছিল, এটা প্রথম যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পয়েন্টটা রয়েছে ইন্ডিয়া অ্যান্ড দ্য কোল্ড ওয়ার এরা। তো এখানে তোমরা খুব ভালো করে কয়েকটা পয়েন্ট তোমরা মাথায় রাখবে। তার একটা পয়েন্ট হলো যে এই সময় ভারত যে জোট নিরপেক্ষ আন্দোলন বা মানে নির্জোট আন্দোলন যেখানে ভারতের নেতৃত্ব দিয়েছিল, এখানে আসলে ভারতের অবস্থাটা বিশ্বের কাছে কি ছিল। দেখো, নির্জোট আন্দোলনের প্রথম একটা কারণ ছিল যে ইকুইডিস্টেন্স মানে সমদূরত্ব মানে বজায় রাখা। সমদূরত্ব বলতে আমরা বুঝি যে ঠান্ডা যুদ্ধের সময়কালে ভারত এবং তার নেতৃত্বে এবং কয়েকজন নেতার নেতৃত্বে পরিচালিত এই জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তৈরি কোনো সামরিক জোটে তারা অংশগ্রহণ করবে না। অন্যদিকে মানে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে সোভিয়েত ইউনিয়নের পক্ষের যে সামরিক জোট সেখানেও তারা কি নিজেদেরকে অন্তর্ভুক্ত করবে না। দুটো মহাশক্তিধর দেশ থেকে একটা সাময়িক দূরত্ব তারা মানে কি বজায় রাখবে, অর্থাৎ কোনো পাওয়ার ব্লকে তারা জয়েন করবে না, ঠিক আছে, কোনো ধরনের সামরিক জোটের অংশ তারা মানে হবে না। কিন্তু অনেকে এক্ষেত্রে এটা মনে করে তাহলে এটা কি সেই সময়ের রাজনীতির প্রেক্ষাপটে একটু পালিয়ে যাওয়ার নীতি। কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু মানে নির্জোট আন্দোলনের সকল নেতাদের পক্ষ থেকে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছিলেন যে ন্যাম বা নন অ্যালাইন্ড মুভমেন্ট কোনো পালিয়ে যাওয়ার নীতি নয়। এটা হলো মানে সারা বিশ্বকে মানে যুদ্ধকালীন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য একটি মানে জোট। তবে এই জোটে মানে মনে রাখবে ভারত একটা মানে কৌশল অবলম্বন করেছে, সেটা হলো যে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার এবং অবজেক্টিভস অফ নিউ বা এই যে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার অর্থাৎ নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, তার যে মানে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলোর সাথে ন্যাম কিন্তু খুব সরাসরি জড়িত বা নির্জোট আন্দোলন। এবং যেহেতু নির্জোট আন্দোলনের নেতৃত্বে মানে ভারত ছিল, পণ্ডিত নেহেরু তখন স্বাধীন পররাষ্ট্র নীতি তৈরিতে উনি সক্ষম হয়েছিলেন। এবং সেই প্রেক্ষাপটে বলি যে এমন একটা অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবী জুড়ে মানে তৈরি করার চেষ্টা হয়েছিল, যেটা আমি তোমাদেরকে একটু বলিনি। 1972 সালে জাতিসংঘে মানে একটি বড় কনফারেন্স হয়, সেটা হলো নতুন দিশার বিশ্ব অর্থনীতির উপরে একটি কি হয় কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবং সেই কনফারেন্সেও কিন্তু মানে ভারত যথেষ্ট ভূমিকা রেখেছিল যে কিভাবে মানে কমিউনিস্টিক আইডিওলজি বা সমাজতান্ত্রিক জোট এবং একদম পিওরলি মানে কঠিন যে ক্যাপিটালিজম আছে, যে পুঁজিবাদী অর্থনীতি থেকে দূরে সরিয়ে কীভাবে একটি ব্যালেন্স অর্থনৈতিক ব্যবস্থা মানে গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে মানে ভারত কিন্তু একটা দারুণ ভূমিকা মানে নিয়েছিল। আমরা সেই জন্যই মানে ভারতের অর্থনীতিকে
একটু মিশ্র অর্থনীতি হিসেবে আমরা জানি। সারা পৃথিবীর মানুষের কাছে বা আমাদের ভারতের যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বা আমাদের সমকালীন ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যা আলোচনা করেন, তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতি কিন্তু একটু মানে মিশ্র অর্থনীতি। আমরা পুরোপুরি আমরা পুঁজিবাদী অর্থনীতিও গ্রহণ করিনি, পুরোপুরি সমাজতান্ত্রিক অর্থনীতিও আমাদের মানে আমরা গ্রহণ করিনি, এবং সেটা না করাতে আমাদের এই যে মিশ্র অর্থনীতি সম্ভবত ভারতের গোটা বৈশ্বিক ক্ষেত্রে যে ইকোনমিক ক্রাইসিসগুলো মানে হয়েছিল আমরা দেখেছি 2000-এর দিকে বা 2008-এর দিকে, সেই সময় কিন্তু ভারতের অর্থনীতি মানে যথেষ্ট মানে ভালো পরিস্থিতিতে ছিল। এবং পরবর্তীতে বিশেষ করে কোভিডকালীন পরিস্থিতিতেও যখন নাকি বিশ্বের অনেক দেশের অর্থনীতির একবারে খুব খারাপ পরিস্থিতিতে গেছিল, সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি ভারতের মানে অর্থনীতি যথেষ্ট মানে ব্যালেন্স ছিল। জিডিপি ছিল আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে এটা সারা পৃথিবীতে যতটুকু মানে হয়েছে ততটুকু মানে ভারতবর্ষে কিন্তু হয়নি। আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত হওয়ার পেছনের অন্যতম কারণ যে ঠান্ডা যুদ্ধকালীন সময় নেওয়া ভারতের যে মিশ্র অর্থনীতির যে নীতি, সেটার মানে অন্যতম কারণ। এই যে মিশ্র অর্থনীতির যে কয়েকটা যে মেইন উদ্দেশ্য ছিল, জোট নিরপেক্ষ আন্দোলন যে নীতিটাকে গ্রহণ করেছিল ভারতের নেতৃত্বে, তার একটা ছিল যে সারা পৃথিবীর মধ্যে যে বিশেষ করে যখন নাকি সারা পৃথিবীর উপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলছে বা পৃথিবীর বিভিন্ন যখন সাম্রাজ্যবাদের উপর ভিত্তি করে গরিব দেশগুলোকে যারা দখল করে নিয়েছিল, বলছে তাদের সম্পদ এবং তাদের দেশ থেকে নিয়ে যাওয়া সম্পদ সাম্রাজ্যবাদী শক্তিরা যাতে তাদেরকে মানে ফিরিয়ে দেয়। দ্বিতীয় কথা বলা হয়েছে যে উন্নত বিশ্বের যত প্রযুক্তিগত উন্নয়ন আছে, সে উন্নয়নগুলো যাতে তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যেন একদম মানে নামমাত্র মানে বিক্রয় মূল্যে যাতে তাদের কাছে বিক্রি করা হয়, অর্থাৎ তাদের কাছে যেন এটাকে সহজলভ্য করা হয়। 3 নম্বর হলো আমাদের যে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোর যে তাদের যে প্রোডাক্ট রয়েছে, তাদের যে অর্থনীতি রয়েছে, তার যেন অবাধ প্রবেশ তারা মানে করতে পারে, বিশেষ করে উন্নত বিশ্বে। ঠিক আছে, উন্নত বিশ্বগুলো তাদের জন্য বাজারকে মানে খুলে দেওয়া এবং উন্নত বিশ্বের প্রযুক্তি তাদেরকে কি করা, সরবরাহ করা। অর্থাৎ তারা চেয়েছিল যে মানে উন্নত বিশ্ব এবং স্বল্পোন্নত বিশ্ব বা অনুন্নত বিশ্ব বা তৃতীয় বিশ্ব, তাদের মধ্যে অর্থনৈতিক আয়ের ক্ষেত্রে যে বিশাল ফারাক রয়েছে, সেটা যাতে মানে ক্রমাগতভাবে মানে কমিয়ে এনে বিশ্বের মধ্যে একটি নতুন মানে অর্থনৈতিক ব্যবস্থা মানে গ্রহণ করা যায়। ঠিক আছে, তো এটাই মানে মানে চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই ভারত যখন এই সময় ঠান্ডা যুদ্ধকালীন পরিস্থিতির সময় আমরা ভারতের অবস্থানের মধ্যে একটা অবস্থান কিন্তু তোমরা মনে রাখবে, সেই সময় 1974 সালে তোমরা পড়ে থাকবে যে ভারত কিন্তু মানে প্রথম নিউক্লিয়ার মানে পরমাণু মানে বোম কিন্তু বিস্ফোরণ করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা পৃথিবীর বড় বড় মহাশক্তিধর দেশগুলো কিন্তু চাইছিল না যে ভারত এটা করুক। কারণ তোমরা জানো সেই সময়ে বিশেষ করে ঠান্ডা যুদ্ধকালীন সময় পৃথিবীব্যাপী অনেকগুলো মানে সামরিক চুক্তি সংগঠিত হয়, সামরিক জোট হয়, এবং সেখানে কিছু অস্ত্র মানে প্রতিরোধ চুক্তিও তাদের মধ্যে স্বাক্ষরিত হয়। তার মধ্যে একটা ছিল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা পরমাণু প্রসার রোধ চুক্তি, এবং এটা করেছিল এই জন্য, এবং এটার মেইন উদ্দেশ্য ছিল দেখো যে তারা চাইছিল যে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো ছিল পৃথিবীর মধ্যে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, চায়না, মানে তাদের বাইরে যাতে কোনো রাষ্ট্র পরমাণু শক্তিধর না হতে পারে, সেই জন্যই তাদের এনপিটি বা নন প্রলিফারেশন বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন মানে চুক্তিটা তাদের মানে করেছিল, এবং পৃথিবীর অনেক দেশকে বাধ্য করা হয়েছিল যে তোমরা এসে এই চুক্তিটাতে স্বাক্ষর করো। কিন্তু ভারত কিন্তু তার স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে সেই সময় এনপিটিতে স্বাক্ষর করতে মানে তারা পেছনে চলে এসেছে। অর্থাৎ ভারত মানে এনপিটিতে স্বাক্ষর করেনি, যে না এটা কেন শুধু তোমাদের মধ্যেই পরমাণু সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো পৃথিবীর কোনো দেশ যদি তার ক্ষমতা থাকে সে কেন মানে পরমাণু শক্তিধর হতে পারবে না। তো ভারত কিন্তু নিজস্ব যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং তার যে জাতীয় স্বার্থ সেটাকে উপেক্ষা করে এই মহাজোটের দুই শক্তিধর দেশের কোনো দেশের কাছে মাতানত করে কারো কাছে কিন্তু ভারত মানে বিক্রি হয়নি। তো এই জায়গায় মানে ভারত কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছে, এবং মানে 1974 সালে পরমাণু বিস্ফোরণের মাধ্যমে সারা মানে পৃথিবীর কাছে ভারত জানিয়ে দিল যে সেই চুক্তি স্বাক্ষর না করে সগৌরবে ভারত এটা করেছে, এবং তারপরে মানে পৃথিবীর অনেক দেশ থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের উপর কিছুটা
অর্থনৈতিক অবরোধ করা হয়েছিল, কিন্তু ভারত সেগুলিকে খুব একটা বেশি পাত্তা দেয়নি, কারণ ভারতের নিজস্ব অর্থনীতি, তার যে বাজার, তার প্রতি ভারতের কিন্তু যথেষ্ট ভালো একটা ভূমিকা রেখেছিল। তো এই সময়ের মধ্যে তো মানে ভারত যেটা চেয়েছিল যে তার যে জাতীয় স্বার্থ রয়েছে, নিজস্ব যে স্বার্থ রয়েছে, সেই স্বার্থের সপক্ষে যে কোনো নীতি ভারতের প্রয়োজন ছিল এবং সেটাই ভারত কিন্তু মানে গ্রহণ করেছে, কারো কাছে কিন্তু মাথা নত সে মানে করেনি। সেই জন্য আমরা দেখেছি ভারতের যত নীতি, সে পরমাণু মানে তার মানে পরমাণু পলিসি তার যেটা ছিল, এবং সে পরমাণু পলিসির তোমরা দেখো একটা 4 নম্বরে একটা পয়েন্ট রয়েছে, নো ফার্স্ট ইউজ। নো ফার্স্ট মানে প্রথমে ব্যবহার না করার যে মানে নীতিটা, প্রথমে ব্যবহার না করা মানে হলো যে ভারত বলছে যে আমরা মানে পরমাণু শক্তিধর দেশ হিসাবে ক্ষমতা অর্জন করেছি, তবে আমরা পৃথিবীর কাছে এটা জানিয়ে দিতে চাই যে ভারত অত একটা শান্তিকামী রাষ্ট্র যে ভারত কখনোই কোনো দেশের উপরে, কোনো শত্রু দেশের উপরে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। অর্থাৎ প্রথমে ব্যবহার না করার নীতি ভারত কিন্তু নিয়েছে। তবে হ্যাঁ, ভারতের উপর যদি কখনো পরমাণু বোমার ব্যবহারের আশঙ্কা দেখা দেয়, অথবা ভারতের উপরে পরমাণু বোমা বা পরমাণু বোমা দিয়ে আক্রমণ করার কেউ চেষ্টা করেছে, সেক্ষেত্রে ভারত কিন্তু তার মানে পরমাণু ব্যবহার করতে পিছপা মানে হবে না। তো এটা ভারত কিন্তু সারা পৃথিবীর মানুষকে স্পষ্টভাবে মানে জানিয়ে দিয়েছে। তো মানে মুদ্রা কথা হলো যে ঠান্ডা যুদ্ধের সময়কালে ভারতের যে কয়েকটা মূল নীতি নিয়ে চলেছে, সেটা হলো তার স্বাধীন বিদেশ নীতি। 2 নম্বর হলো এই দুই ক্ষমতাধর রাষ্ট্রের বাইরের পৃথিবীর যে অন্যান্য রাষ্ট্র, যারা 1945 সালের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে যারা সদ্য সাম্রাজ্যবাদী দেশগুলোর হাত থেকে নতুন করে স্বাধীনতা পেয়েছে, তার মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ, আমাদের এশিয়ার বিভিন্ন দেশ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের সাথে মিলে, যেটাকে কেউ দ্বিতীয় বিশ্ব বলে, দ্বিতীয় বিশ্ব অবশ্য অনেকে যারা সোভিয়েত অনুগত বিশ্বকে দ্বিতীয় বিশ্ব বলে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত যে মানে দল আছে সেই দুনিয়াকে তো ওরা প্রথম বিশ্ব বলে, এবং বাকি বিশ্বকে তৃতীয় বিশ্ব বলে। ঠিক আছে, এটার আবার অন্য ক্ষেত্রে ভাগও আছে, কেউ বলে মানে উন্নত বিশ্ব। তো উন্নত বিশ্বের অনেক দেশ, সেটা সোভিয়েত ফলোয়ার কিছু রাষ্ট্র আছে, মার্কিন ফলোয়ার রাষ্ট্রের সংখ্যা অবশ্য বেশি, আর কিছু আছে উন্নয়নশীল দেশ, যেমন আমাদের ভারতের মতো দেশ আছে, আবার কিছু আছে স্বল্পোন্নত দেশ, আবার কেউ আছে মানে অনুন্নত দেশ। যাই হোক, ভারত চেয়েছিল যে এই দুই ক্ষমতাধর রাষ্ট্রের অনুগতের বাইরে যে সকল রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে এমন একটি জোট গঠন করা, যেই জোটের মাধ্যমে ভারত তার নিজস্ব স্বার্থকে সুরক্ষিত করতে পারে এবং এই রাষ্ট্রগুলো প্রত্যেকেই নিজস্ব স্বাধীন মানে পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে নিজের দেশের যে উন্নয়ন তারা সংগঠিত মানে করতে পারে। তো সেক্ষেত্রে ভারতের নির্দিষ্ট যে কিছু নিয়ম ভারত মেনে চলেছে, একটা তো আমি তোমাদেরকে বলেছি যে নো ফার্স্ট ইউজ, যে কখনো ভারত নিজে প্রথমে এটাকে ইউজ করবে না। হ্যাঁ, তবে এটা ভারতের এই যে প্রথম ব্যবহার না করার নীতির মাঝেও কিন্তু ভারত কখনো কখনো একটা ব্যালেন্স মানে সৃষ্টি মানে তৈরি করেছে। সে ব্যালেন্সটা কীরকম, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই যে ভারতের মূলনীতি তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাবে না, সোভিয়েত ইউনিয়নের সাথে যাবে না, কিন্তু তোমরা দেখে থাকবে যে একসময় 1971 সালে ভারত কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে 20 বছরের একটা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। তো সেই সময় অনেকে বলেছিল যে ভারত অনেকটা সোভিয়েত মানে জোটভুক্ত মানে রাষ্ট্রে পরিণত, কিন্তু না, ভারত সেখানে খুব খেয়াল করে চুক্তিটা এমনভাবে সম্পাদিত করেছে যে এই চুক্তির মাধ্যমে ভারতের অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো অর্থনৈতিক বা অন্য কোনো কাজে সম্পর্ক রক্ষা করতে মানে বাধা হয়ে দাঁড়াবে না। আবার সেই সময় তোমাদের মনে থাকবে তখন মানে বাংলাদেশের সাথে কিন্তু মানে পূর্ব পাকিস্তান তখন এবং পশ্চিম পাকিস্তানের সাথে কিন্তু লড়াই চলছে, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে তখন নেমেছে, এবং ভারত নির্দিষ্ট কারণে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশকে প্রচুর পরিমাণে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহায়তা সেখানে দিয়েছে। এবং পাকিস্তান যেহেতু স্যান্টো, তোমরা জানো আরেকটা সামরিক জোট ছিল ঠান্ডা যুদ্ধকালীন সময়, স্যান্টো মানে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সেখানে কিন্তু বাগদাদ এটা মানে হয়েছিল, সেটার মানে কিন্তু একটি মার্কিন যুক্তরাষ্ট্র অনুগত রাষ্ট্রদের একটি জোট, সেখানে কিন্তু পাকিস্তান তার পক্ষে ছিল। তো যেহেতু পক্ষে ছিল এবং ভারতের যুদ্ধটা বাংলাদেশের পক্ষে মূলত পাকিস্তানের বিরুদ্ধে ছিল, সেই সময় কিন্তু পাকিস্তানের পক্ষ নেওয়ার চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে তার 7ম নৌবহর কিন্তু মানে পাঠিয়েছিল। এবং তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিল যে যদি ভারতের জলসীমায় যদি সেই নৌবহর প্রবেশ করে তাহলে তার উপরে অ্যাটাক করতে আমি কিন্তু ভুলব না।
এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধুমাত্র একটা কড়া হুঁশিয়ারি নয়, সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে মানে এটাকে গুরুত্ব দেয়, সেই জন্যই তার একটা মানে একটা কৌশলগত মানে পক্ষ হিসাবে সোভিয়েত ইউনিয়নের সাথে সেই সময় ২০ বছরের সেই চুক্তিটা করে। আসলে এর মাধ্যমে এই দুটি দেশের মধ্যে কি একটি যে মানে একটু ব্যালেন্স সৃষ্টি মানে করেছিল ভারত। সুতরাং অনেক সময় যে ক্ষমতার যে মানে ব্যালেন্স ভারসাম্য তৈরি করো কিন্তু পররাষ্ট্রনীতির এবং মানে জাতীয় স্বার্থের জন্য খুব একটা প্রয়োজনীয় কাজ। দ্বিতীয়ত ভারতের ভূমিকা আমরা দেখেছি যে বিভিন্ন মানে ক্ষেত্রে মানে কেনিয়া মানে কোরিয়ার যুদ্ধ বা ভিয়েতনামের যুদ্ধ বিভিন্ন সময়ে ভারত অ্যাক্ট অফ মেডিয়েশন বা পরামর্শদাতার ভূমিকা বলি বা মীমাংসার ভূমিকায় ভারত কিন্তু থেকেছে। কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে, কখনো কখনো সোভিয়েত ইউনিয়নকে মানে বন্ধুত্বসুলভ পরামর্শ দিয়েছে। এবং এর ক্ষেত্রে ভারত কিন্তু সারা পৃথিবীতে ঠান্ডা যুদ্ধকালীন সময়ে যুদ্ধকালীন পরিস্থিতি থেকে যাতে পৃথিবী বেরিয়ে আসতে পারে সেই জন্য ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক কিন্তু ত্যাগ করেনি, ত্যাগ না করে তাদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পৃথিবীর মাঝে মানে শান্তি স্থাপনের ক্ষেত্রে ভারত কিন্তু যথেষ্ট মানে ভালো ভূমিকা নিয়েছিল। সেই জন্য বলা হয় ভারতের যে অবস্থান ঠান্ডা যুদ্ধকালীন সময় ছিল সে অবস্থানটা ভারতের স্বার্থের অনুকূলই ছিল এবং সেটা ছিল বিশ্ব শান্তি এবং নিরাপত্তার অনুকূলে। তো বন্ধুরা, ঠান্ডা যুদ্ধকালীন সময় বা ঠান্ডা যুদ্ধের সময়কাল সম্পর্কিত যে অধ্যায়টা এটা আজকে মোটামুটি আমরা একটা বড় বড় মানে হেডলাইন্স দিয়ে বা কিছু কিছু পয়েন্টে তোমাদের মানে শেষ করতে পেরেছি এবং আমার বিশ্বাস ঠান্ডা যুদ্ধের সময়কাল সম্পর্কিত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টার উপরে তোমাদের যথেষ্ট মানে জ্ঞান সাধিত হয়েছে বলে আমার বিশ্বাস। তোমরা সবাই খুব ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।